সুনামগঞ্জ ও উজানে আগামী এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এমন অবস্থায় ধান ঘরে তোলার আগ পর্যন্ত ডিসি, ইউনো সহ সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন সহ কৃষি অফিসের সকল কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে ৮০ থেকে ৯০% ধান পেকে গেলে কৃষকদের ধান কাটার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ধান কাটায় অসুবিধা হলে প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। সংবাদ সম্মেলনে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। নির্বাচন ইস্যুতে দলীয় মনোভাব জানাতেই মূলত এই বৈঠকে যাচ্ছে দলটি। দলের নেতারা জানান, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর যে চাপ রয়েছে তা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে। আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব এমন বার্তাও দেওয়া হবে। এছাড়া সংস্কারের বিষয়ে সরকার আসলে কি চাইছে, কি বিষয়ে আপাতত ঐক্যমত্য দরকার, সে বিষয়ে সরকারের অবস্থান জানতে চাওয়া হবে বিএনপির তরফে। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর একজন মঙ্গলবার ঢাকায় এসেছেন, অপরজন আসবেন আজ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। আজ আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। বাংলাদেশে অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসনও ঢাকায় আসছেন। সফরে তারা পর্যায়ক্রমে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে মার্কিন প্রতিনিধি দল। নাটোরের বড়াই গ্রামে ধর্ষণের পর হত্যার শিকার 7 বছরের শিশু জুইয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতরাতে জেলা বিএনপির সদস্য এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুল কাদের মিয়ার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল গারফা গ্রামে ওই পরিবারের বাড়িতে যান। পরে তারেক রহমানের পক্ষ থেকে তারা 50,000 টাকার আর্থিক সহায়তা এবং আইনি সহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন। এ সময় নিহত শিশুর মা অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পহেলা বৈশাখে বেড়াতে বের হয়ে ধর্ষণের শিকার হয় শিশু জুই। পরে তাকে হত্যা করে মুখ এসিডে দিয়ে ঝলসে দেওয়ার পর পাবনার পরিপুরের একটি ভুট্টার জমিতে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। 3 দফায় 151.5 মেট্রিক টন খাদ্য ও চিকিৎসা উপকরণ বিতরণ ও উদ্ধার অভিযান শেষে দেশে ফিরেছে সামরিক বাহিনীর সদস্যরা। সকালে ঢাকা সেনানিবাসে মিয়ানমার থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে প্রেরিত উদ্ধার ও চিকিৎসা সহায়তা দলের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান জানান, ভূমিকম্পের পর বিভিন্ন ধাপে ত্রাণ ও চিকিৎসা সামগ্রীর পাশাপাশি 55 সদস্যের উদ্ধারকারী দল মিয়ানমারে কার্যক্রম পরিচালনা করে। এ সময় বেশ কিছু ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর মেডিকেল দল 885 জনকে চিকিৎসা দেন। উদ্ধার কাজে অংশ নেওয়া সদস্যদের হাতে এ সময় সম্মাননা তুলে দেওয়া হয়। বাংলাদেশের ভবিষ্যৎ কেবল সে দেশের জনগণের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, আর এসব চ্যালেঞ্জের মোকাবেলায় জনগণের ভূমিকাই হবে মূল নির্ধারক। সংবাদ সম্মেলনে ব্রিটিশ এমপি ও বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে ট্যামি ব্রুস বলেন, এটি বাংলাদেশ সরকারের দায়িত্বের আওতায় পড়ে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে ট্যামি ব্রুস বলেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা খুবই গুরুত্বপূর্ণ।
অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে এগোবে সেটা জনগণ ঠিক করবে। সুনামগঞ্জ ও উজানে আগামী এক সপ্তাহে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। আগাম বন্যায় আশঙ্কায় ডিসি, ইউএনও সহ সকল কর্মকর্তার ছুটি বাতিল, কৃষকদের দ্রুত ধান কাটার নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে কৃষকরা বলছেন ঋণ করে ফসল করেছেন, বন্যা হলে ক্ষতিগ্রস্ত হবেন তারা। সুনামগঞ্জের দেয়ান গিয়াস চৌধুরীর রিপোর্ট। সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরে এবছর 2,23,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এ মৌসুমের শুরু থেকে মার্চের শেষ সপ্তাহ এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেও কোনো রকম বৃষ্টি ও আগাম বন্যা না থাকায় অনেকটা নির্বিঘ্নে জমির ধান কাটতে শুরু করেছে চাষিরা। তবে আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের দেয়া পূর্বাভাস কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। পূর্বাভাসে বলা হয়, আগামী 18 এপ্রিল থেকে এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতের উজানের, মেঘালয় এবং চেরাপুঞ্জিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কৃষকরা বলছেন ভারী বৃষ্টিপাতের খবর আতঙ্কের। পানি যদি আয় তাহলে তো খাসা ধান কাটতে আনা সম্ভব হয় না। এখন যদি এটা মনে হরণ নষ্ট হয় তাই আমরা বাচ্চা লইয়া অসহায় পড়ে যাই। 7-8 দিনের ভিতরে ধানটা ফাঁকি দিব, তাইলে আমরা 7-8 দিন সময় যদি হয় তাহলে মনে করেন যে আমরা ফসলটা গড়ে উঠাইতে পারবো। যারা কর্তৃপক্ষ আছেন তার কাছে আমরা জোরদার দাবি এটাই, আমরা এই বেরিবানটা দেখার লাগে, খেয়াল করার লাগে। পাবো বলছে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাবে, তবে ফসলের ক্ষতির সংখ্যা কম। আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো সেক্ষেত্রে নদ নদী পানি বৃদ্ধি পেতে পারে। এই জন্য আমরা কৃষকদের সতর্ক করে দিতে যাচ্ছি যেন তারা যে পাকা ধান আছে সেগুলো থেকে কেটে ফেলে। আগাম বৃষ্টিপাতের আভাস থাকায় পাকা ধান কাটতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। সেই সাথে জেলা প্রশাসন ও কৃষি অফিস সহ সকল কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছি যেন তারা বাচ্চা সংরক্ষণ করে, কেউ যেন কোনো দুর্বৃত্ত যাতে বাদ কেটে দিতে না পারে। এবং আমরা আপনাদের মাধ্যমে কৃষক এবং আপনাদের সবাইকে আমরা আহ্বান জানিয়েছি, যদি এই রকম কোনো ঘটনা ঘটে, কেউ বাদ কেটে দিতে চেষ্টা করে, তাহলে আমাদের জানাবেন, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। এনটিভি নিউজ ডেস্ক। ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা বন্ধ ও ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে রংপুর মহানগরীতে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন ব্যবসায়ীরা। দুপুর 1টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রংপুর চেম্বার অফ কমার্স, জেলা ও মহানগর দোকান মালিক সমিতি। সকাল থেকে রংপুর মহানগরীর দোকানপাটগুলো বন্ধ রয়েছে। জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যবসায়ীরা। গাজায় গণহত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিনি নিয়ে রাষ্ট্র গঠন ও ইসরায়েলি পণ্য বর্জন করার ঘোষণা দেন রংপুরের ব্যবসায়ীরা। দাবা খেলাকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার প্রয়োজন মনে করছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীর। দাবাকে পেশাদার খেলা হিসেবে পরিচয় করিয়ে দিতে সংশ্লিষ্টদের বিশেষ নজর দিতে আহ্বান জানিয়েছেন অর্থাভাবে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ না নিতে পারা মনন। রিপোর্ট কুশল ইয়াসিরের। উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদের বাংলাদেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার হওয়ার রেকর্ড ভাঙা মনন রেজা নীর প্রস্তুত হচ্ছেন এশিয়ান কন্টিনেন্টাল টুর্নামেন্টের জন্য। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে এবারের আসর। মননের লক্ষ্য গ্র্যান্ড মাস্টার হওয়া। আন্তর্জাতিক আসরে যত বেশি অংশ নেবেন ততই সম্ভাবনা বাড়তে থাকবে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এগিয়ে যেতে বাধা। গত ফেব্রুয়ারিতে মন্টেনিগ্রোতে বিশ্ব জুনিয়র দাবায় অংশ নিতে পারেননি, তবে এশিয়ান কন্টিনেন্টাল টুর্নামেন্টে খেলার সুযোগ কাজে লাগাতে চান তিনি। রিসেন্টলি আমি যেমন মোটামুটি ভালোই খেলছি, যেমন আমার রেটিং আগে ধরেন 2024 সালে আমার রেটিং ছিল 2285। দেন থাইল্যান্ডে একটা টুর্নামেন্ট ছিল, ওইদিকে আমি খুবই ভালো খেলার পরে আমার কনফিডেন্সটা বুস্ট আপ হয়। তো এটার পর থেকে আমি মোটামুটি ভালো খেলছি, যেমন আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, ইয়ংগেস্ট ইন্টারন্যাশনাল মাস্টার হই। এখন দেখি কি করা যায়, আরও চেষ্টা করব। পৃষ্ঠপোষকতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন মাত্র 14 বছর বয়সে আন্তর্জাতিক মাস্টারের যোগ্যতা অর্জন করা এই দাবারু। যে গ্র্যান্ড মাস্টার আছে 5 জন,
তাদের যদি সেরকম ফ্যাসিলিটি দেওয়া হয় তখন আমি আশা করি যে স্কুলের যারা স্টুডেন্ট আছে তারাও মানে অনুপ্রাণিত হবে। দাবার মাধ্যমে বাংলাদেশকে নতুন রূপে চেনানোর এই যাত্রায় সফল হতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে আহ্বান মননের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আজ দুপুর 12টার কিছু পরে শুরু হওয়া এই বৈঠক প্রায় পৌনে 2 ঘন্টা ধরে চলে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এই প্রতিনিধি দলে আরও দলটির 6 জন স্থায়ী কমিটির সদস্য বৈঠকে অংশ নেন। মূলত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির দলীয় মনোভাব জানাতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। একই সাথে নির্বাচন ইস্যুতে সরকারের মনোভাব বোঝার চেষ্টা করেছে বিএনপি। নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে দলীয় নেতাকর্মী ও সমমনা দলগুলোর যে চাপ রয়েছে তা বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় এই বৈঠকে। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলা এই বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও সরকারের আরও 3 উপদেষ্টা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। এটা তো আমি বলতে পারবো না, স্যার আপনাদের আগের বৈঠকে বলা হয়েছিল উনি প্রশ্ন একটা একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। সামনে থাকেন। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত যাব। স্যার আপনি গত 10 তারিখে 10 ফেব্রুয়ারি মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে এসে বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি একটা ফলপ্রসূ হয়নি আজকে? এক কথায় বলতে পারি আপনি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছেন? একই যে প্রশ্ন তো একটা, অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 6 দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই আন্দোলন চলছে। বুধবার সকাল 10:30টার দিকে তারা তেজগাঁওয়ের 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট থেকে বাতিল ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ 6 দফা দাবি উল্লেখ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এই 6টি দফা দ্রুত বাস্তবায়ন না হলে আমরা সারা বাংলাদেশে একযোগে যত পলিটেকনিক আছি আর সবাই আমরা একদম কঠোরতম অবস্থানে নামবো, রোড ব্লকেটে যাব। 6 দফার যে দাবিগুলো সেগুলো পূরণ করবে, কিন্তু এরপরে সেটা সে পর্যন্তই থাকে, এরপরে আমরা কোনো বাস্তবায়ন দেখতে পারি না, যার ফল আজকের এই রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, বিক্ষোভের সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন, আর সড়ক অবরোধ কর্মসূচি কতক্ষণ চলবে? এখানে 7 রাস্তার মোড়ে কিন্তু সকাল 10টার পর থেকে, যেমন বলছেন সকাল 10টার পর থেকেই কিন্তু পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হতে শুরু করেন। এরপর 10:30 থেকে কিন্তু তারা তাদের যে অবরোধ কর্মসূচি তারা কিন্তু তা শুরু করেছেন। 10:30 থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলছে। তারা এখানে অবস্থান করে তাদের যে 6 দফা তার পক্ষে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন তারা যতক্ষণ না তাদেরকে আসলে তাদের দাবি পূরণের কার্যকর পদক্ষেপ না হয় ততক্ষণ কিন্তু তারা এখানে অবস্থান করবেন বলে আমাদের কিন্তু তারা জানিয়েছেন। আর এখানে কিন্তু অবরোধকারীদের মধ্যে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। একই সাথে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু আসলে দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা আজকে তাদের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আর তারা তাদের এই দাবির মধ্যে তারা যেটি আমাদের বলছেন, এর আগেও কিন্তু তারা এই আন্দোলনটি করেছেন। তারা বলছেন যে তখনও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসের কিন্তু বাস্তবায়ন তারা দেখতে পাননি, যার ফলে কিন্তু তারা আজকে এই কঠোর কর্মসূচির দিকে গেছে। তারা বলছেন যে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচিতে যাবেন। তবে এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষকে কিন্তু সকাল থেকে কিন্তু অফিসগামী শিক্ষা প্রতিষ্ঠানগামী কিন্তু শিক্ষার্থীদের আমরা কিন্তু দেখতে পেয়েছি, তারা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন, অনেকে কিন্তু ঘন্টার পর ঘন্টাও জ্যামে বসে আছেন। এমনকি দুই পাশে যে 7 রাস্তা মোড় কিন্তু একটি ব্যস্ত সড়ক, একটি ব্যস্ত মোড় রাজধানীর, এখানে কিন্তু বন্ধ হলে কিন্তু এর প্রভাব কিন্তু সারা ঢাকা শহরে পড়ে, যার ফলে কিন্তু ঢাকা শহরে কিন্তু আজকে বেশ একটি যানজটও কিন্তু সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ কিন্তু আমাদেরকে বলছে তাদের কিন্তু অনেকটা ভোগান্তি। তারা বলছে এই জিনিসটা আসলে তাদেরকে রাজপথে নয়, তাদেরকে কিন্তু অফিসে বসে, তাদেরকে টেবিলেই বসে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করা উচিত বলে তারা বলছেন। আর এখানে যদি আমি কিছু দাবির কথা বলে রাখি, তাদের প্রধান 1 নম্বর দাবি হচ্ছে হাইকোর্ট কর্তৃক জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল সহ তারা কিন্তু বলছেন ডিপ্লোমা নন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ, উন্নত কারিকুলাম চালু এবং তাদের যে কারিকুলাম তার ধাপে ধাপে ইংলিশ করা সহ কিন্তু তারা 6টি দাবির কথা বলছেন। একই সাথে তারা কিন্তু বলছেন সংরক্ষিত পদে নিয়োগ না দিয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন করা হচ্ছে বলছেন তারা। আর এই ধরনের অবমূল্যায়নের বিরুদ্ধেও কিন্তু তারা ব্যবস্থার কথা কিন্তু তারা এখানে বলছেন। তো সব কিছু মিলে তারা এখন পর্যন্ত আন্দোলন চালিয়েছেন। আর তারা বলছেন যতক্ষণ না তারা আসলে কোনো আশ্বাস পাচ্ছেন, একই সাথে তারা এটাই বলছেন তারা কোথাও যাবেন না, এখানে এসে কিন্তু কর্তৃপক্ষকে তাদের সাথে কথা বলতে হবে, তাহলেই কিন্তু তারা তাদের আন্দোলন যে বন্ধ করা বা এই ধরনের ব্যবস্থা কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারে, অন্যথায় কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলছেন। নাসরিন, জানছিলাম রাজধানীর 7 রাস্তা অবরোধের খবর। এদিকে একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও ট্রেন অবরোধ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। 6 দফা দাবি আদায়ের লক্ষ্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে শিক্ষকরাও অংশ নেন। আন্দোলনকারীদের সামনে ফাঁকা গুলি করে ছত্রভঙ্গ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে যৌথ বাহিনী। এদিকে সিরাজগঞ্জের পলিটেকনিকের শিক্ষার্থীরা শহরের রেলগেট এলাকায় 2 ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। একই দাবিতে সকাল 9টায় খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেন নগরীর বৈকালী এলাকায় আটকে দেয় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পুলিশের আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়া গোপালগঞ্জ, মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ঋণের ভেতর 50,000 কোটি টাকা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্র একপেশে শুল্ক আরোপ করেছে মন্তব্য করে তিনি বলেন, সেবার কথা বিবেচনা না করে শুধুমাত্র বাণিজ্য ঘাটতি বিবেচনায় এমন শুল্ক নীতি নিয়েছে দেশটি। তাদের নীতিতে বাংলাদেশের হাত নেই জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে কাজ করছে। শুল্ক সংকট সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সুস্পষ্ট প্রস্তাব দেওয়ার কথা জানান তিনি। আমাদের প্রাতিষ্ঠানিক যে যতগুলো ডলার যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি, আমাদের মেহমান হিসেবে যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। আমাদের বাণিজ্য ঘাটতি রয়েছে প্রায় $6 বিলিয়ন, কিন্তু যুক্তরাষ্ট্র যখন তার বাণিজ্য ঘাটতি নিরূপণ করছে তখন সে শুধু পণ্যের ক্ষেত্রে নিরূপণ করছে, সেবার ক্ষেত্রে করছে না। সামগ্রিক অর্থনীতির যে সমস্যা তৈরি হয়েছিল ফ্যাসিস্ট আমলে ভুল অর্থনৈতিক নীতির কারণে, আমরা অবশ্যই সেই ধরনের নীতিতে যাব না। লিটারে 14 টাকা বাড়ানোর পর সরবরাহ বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের। খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, কর্পোরেট কোম্পানিদের সুবিধা দিতেই এই দাম বৃদ্ধি। যদিও বাণিজ্য উপদেষ্টা শেখ বশির আহমেদ বলছেন, ভোজ্য তেলের বাজারে সরবরাহের ঘাটতি কমাতেই এই দাম বৃদ্ধি। মেজবা হাসানের রিপোর্ট। 15 বছর ধরে ব্যবসা করে আসা বাবুল আহমেদের ব্যবসায়ী জীবন শুরু হয় লিটার প্রতি 52 টাকা সয়াবিন তেলের বিক্রির মধ্য দিয়ে। এরপর তেলের বাজারে তেলস্পাতির দাম বেড়েছে কয়েক গুণ। বিশ্ববাজারে দাম সমন্বয়ের নামে সেই বোতলজাত সয়াবিন তেল এখন ঠেকেছে 189 টাকা লিটারে। রাজধানীর বিভিন্ন বাজারে ব্যবসা করতে আসা অধিকাংশ ব্যবসায়ীর অভিজ্ঞতা একই। তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকলেও
ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সরকার তেলের দাম বাড়াই দিছে, কোম্পানিরা এখন মাল ছাড়ে দিব, এটা কোনো দেরি হবে না। এখন হলো আগের থেকে লিটার 14 টাকা বাড়াইছে, তো এখন নতুন তেল আসতে শুরু করছে। আমরা এখনো হাতে পাই নাই, হয়তো আজকে হাতে পেয়ে যাব। ক্রেতারা বলছেন ব্যবসায়ীদের সুবিধা না দিয়ে যথাযথ পদক্ষেপ নিলে এ বাজার নিয়ন্ত্রণ সম্ভব। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, ক্রয় ক্ষমতায় রাখতে ভর্তুকি দিয়েছে সরকার, তারপরও বাড়াতে হয়েছে দাম। আমরা প্রায় 550 কোটি টাকা প্রতি মাসে এই ক্ষেত্রে রাজস্ব ঘাটতি হচ্ছিল। দুঃখজনকভাবে এটা আর টানা সম্ভব হয়নি বলে অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয় একসাথে কাজ করে আমরা 30 তারিখেরটা 15 তারিখে, মানে প্রায় 14-15 দিন দেরি করেছি এবং আমরা আশা করছি সামনে এই মূল্য আবার স্থিতিশীল হবে। বাজার নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের দাবি ভোক্তা সাধারণের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে এই শিল্পীর গ্রামের বাড়ি আগুন দেওয়া হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ঘটনার পর থেকে পরিবার এবং তিনি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন মানবেন্দ্র ঘোষ। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বিরের পাঠানো রিপোর্ট। সদর উপজেলার গড়পাড়া ঘোষের বাজার এলাকায় মধ্যরাতে দুর্বৃত্তরা চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ির একটি কক্ষে আগুন দেয়। ওই কক্ষে ভাস্কর্য বানানোর নানা উপকরণ ছিল। পুরো কক্ষটি আগুনে পুড়ে যায়। ওই রুমটি ছাড়া অন্য কোনো স্থানে আগুন দেওয়া হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমাদের পুলিশ বাহিনীর সিআইডির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা তদন্ত করে দেখতেছেন এই বিষয়গুলো। পাশাপাশি আমাদের সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য এখানে প্রদান করেছি। ঘটনা ঘটার পর থেকেই পুলিশ তৎপর রয়েছে এবং পুলিশের সাথে পুলিশের অন্যান্য টিম আছে, সিআইডি আছে এবং পিবিআই কাজ করছে এবং আমাদের ঢাকা থেকে সিআইডির ক্রাইম সিন ইউনিট আসতেছে সংশ্লিষ্ট আলামত জব্দ করার জন্য এবং আমরা যে দুষ্কৃতিকারীরাই যে ঘটনা ঘটিয়ে থাকুক না কেন আমরা খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। পহেলা বৈশাখের মোটিভ তৈরি করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সেইটার উদযাপনের ঠিক আগের দিন আমারকে কেন্দ্র করে বেশ কিছু ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে পোস্ট দেয়া হয়। তো সেগুলোতে কিছু হুমকি স্বরূপ ব্যাপার ছিল। তো সেটার জন্য আমি শঙ্কিত ছিলাম। আমি তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করবার চেষ্টা করেছি যেন তারা বিষয়টাকে খতিয়ে দেখবার চেষ্টা করেন। ধারণা করা হচ্ছে পহেলা বৈশাখের শোভাযাত্রায় শেখ হাসিনার সাদৃশ্য মুখাকৃতি বানানোর কারণে তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এনটিভি নিউজ ডেস্ক। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে কথা জানান তিনি। বলেন, এখন সব দিক থেকে যাচাই বাছাই চলছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়েও কাজ চলছে। অচিরেই এটি চূড়ান্ত রূপ পাবে। প্রধান বিচারপতি বলেন, কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা আছে কিনা তা দূরীকরণেরও কাজ চলছে। এ সময় স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি আইনজীবীদের নানা অসুবিধার কথা শোনেন, আশ্বাস দেন সমাধানের। এ সময় হাইকোর্টের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। গণ অভ্যুত্থানের শহীদদের যে রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তা তারা পালন করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা বরিশাল সড়ক 6 লেনে উন্নতকরণ সহ বরিশাল অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বরিশাল সোসাইটি আয়োজিত এক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে এস আলম সহ বড় বড় লুটেরারদের গ্রেপ্তার করা হয়নি। সারা দেশে উন্নয়নের যে ন্যায্যতা থাকার কথা ছিল তা কখনো পূরণ হয়নি বলেও মন্তব্য করেন ফুয়াদ। পদ্মা সেতুর সাথে 6 থেকে 8 লেনের সড়ক নির্মাণের যে মহাপরিকল্পনা হয়েছিল তা বাস্তবায়নেরও দাবি জানান তিনি। উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে, যেই শাহাদাতের উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা 2024-এ দায়িত্ব নিয়েছিলেন, সেটা করতে আপনারা ব্যর্থ হয়েছেন।
যমুনায় বিএনপির সাথে বৈঠক শেষে উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচন কোনো অবস্থাতে 2026 সালের জুন অতিক্রম করবে না। ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে দেরি করে করে মে বা জুন মাসে ইলেকশন করবো সেটা না। ডিসেম্বর থেকে জুন মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। যদি আমরা ডিসেম্বরে সম্ভব হয় ডিসেম্বরে, না হলে জানুয়ারিতে, এভাবে বুঝিয়েছি যে ডিসেম্বর থেকে জুন মানে যে আমরা ইচ্ছা করে একটু বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা এমনি অকারণে আমরা 1 মাস 2 মাস বেশি ক্ষমতা থাকলাম, মোটেও সেটা না। ডিসেম্বরে থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব। এখন ওনারা একটু জানতে চেয়েছে যে সংস্কার যদি হয়ে যায় এত দেরি করার মানে কি আছে। আমরা ব্যাখ্যা করে বুঝিয়েছি জুলাই চার্টার প্রণীত হলেও যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা, নীতিগত ব্যবস্থা সেগুলি গ্রহণ করতে মাঝে মাঝে সময় লাগে। খাগড়াছড়িতে আলুটিলা পুনর্বাসন এলাকায় কাল বৈশাখী ঝড়ে 47টি ত্রিপুরা পরিবারের বসতবাড়ি এবং প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ম্লান হয়ে গেছে ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম সামাজিক উৎসব বৈশুর আনন্দ। ভোরে ঝড়ে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথা গুঁজার ঠাঁই হারিয়েছে আলুটিলা পুনর্বাসন এলাকায় আশ্রয় নেওয়া পরিবারের সদস্যরা। নিঃস্ব হওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আগামীতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন রিজিয়ন কমান্ডার। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়ানোর জন্য সহায়তা চান এলাকাবাসী। শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিতে উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কুয়েট উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে দুপুরের পর শিক্ষার্থীরা দুর্বার বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে। তার আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে পোস্টার লাগানো কর্মসূচি পালন করে। পরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডক্টর শাহিদুল ইসলামের সভাপতিত্বে এক কর্মসূচি পালন করা হয়। শিক্ষক আর শিক্ষার্থীদের পরস্পর বিরোধী অবস্থানে ক্যাম্পাস জুড়ে চাপা উত্তেজনা সৃষ্টি হয়। ওদিকে উদ্ভূত পরিস্থিতিতে সংবাদ সম্মেলন করার কথা জানান কুয়েট উপাচার্য। আমাদের সাথে যে অন্যায় হচ্ছে, এই অন্যায়ের বিরুদ্ধে তারা অন্তত আমাদের সাথে একত্রতা পোষণ করবে, এতটুকু আশা আমরা আমাদের শিক্ষকের প্রতি রাখতেই পারি। এই 37 জনের মধ্যে একজন নাও থাকতে পারে প্রকৃত দোষী। সো এটা নিয়ে এই খোলা পানিতে মাছ শিকার করার কিছু নাই। সো আমি উদাত্ত আহ্বান জানাবো ছাত্রদেরকে, তোমরা সিন্ডিকেটের যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তগুলো মেনে নাও। অতি সম্প্রতি বিশ্বের 10ম সর্বোচ্চ পর্বত মাউন্ট অন্নপূর্ণা 1 আরোহণ করেছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। এভাবে পৃথিবীতে 8000 মিটার কিংবা ততোধিক উচ্চতার যে 14টি পর্বত আছে তার সবগুলোই আরোহণ করতে চান বলে জানিয়েছেন এই বাংলাদেশি পর্বতারোহী। সকালে চট্টগ্রামের আলিয়াস ফ্রসেস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবর আলী তার সাম্প্রতিক অভিযানের কথা তুলে ধরেন সাংবাদিকদের কাছে। এ সময় তিনি জানান, গত 7 এপ্রিল নেপালে অবস্থিত 26,545 ফুট উচ্চতার অন্নপূর্ণা 1 আরোহণ করেন তিনি। পর্বতের খাড়া ঢাল, অপ্রত্যাশিত আবহাওয়া আর তুষার ধস প্রবণতার জন্য বিখ্যাত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিযানের ব্যবস্থাপক ফারহান জামান। এই মাউন্টেনটা আসলে ইন এ সেন্স দ্যাট ডেডলি। আমিও খুব কনসার্ন ছিলাম যে আমার এক সময় মনে হচ্ছিল আমার এই আঙ্গুলটা একটু কালো হতে শুরু করেছিল। আমি ওই সময় খুব ভয় পেয়ে গেছিলাম। শুল্কমুক্ত সুবিধা বাতিল করায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। এতে খোলা বাজারে চালের কেজি 2 থেকে 3 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা জানান, দেশের বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে গত বছরের 11 নভেম্বর থেকে ভারত থেকে শুল্কমুক্ত সুবিধায় চাল আমদানির অনুমতি দেয় সরকার। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করেন ব্যবসায়ীরা। শুল্কমুক্ত সুবিধায় মঙ্গলবার ছিল আমদানি করার শেষ সময়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কিশোরী মেয়েকে ধর্ষণের দায়ে তার বাবা আলতাফ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। 2024 সালের 7 মার্চ ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে
অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুই পাশে বাঁশ দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। হাট ইজারাদের অতিরিক্ত অর্থ ও চাঁদা আদায়ের প্রতিবাদে কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে। সকালে পোড়াদহ পুরাতন বাজার বণিক সমিতির ব্যানারে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পোড়াদহ কাপড়ের হাটে সড়ক অবরোধ করে ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, পোড়াদহ বাজারের একটি অংশ হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম কাপড়ের হাট। এই হাটের ইজারা নিয়ে ইজারাদারদের লোকজন অতিরিক্ত অর্থ আদায় করছে। এর প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম পুরো দমে এগিয়ে চলছে জানিয়ে তদন্ত প্রতিবেদন আগামী জুনের মধ্যে চূড়ান্ত করা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতেই হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তদন্ত কমিশনের সদস্যরা তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। কমিশন প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করছে কমিশন। যেহেতু 16 বছর আগের ঘটনা, তাই যোগাযোগে কিছুটা বিলম্ব হচ্ছে। কমিশন প্রধান আরও বলেন, হত্যাকাণ্ড ও নির্যাতনের ধরন নিয়ে তদন্ত চলছে, যা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ সময় তদন্ত কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পুরো জাতি তদন্ত কমিশনের দিকে তাকিয়ে আছে, এই রহস্য উদ্ঘাটন করতেই হবে। খাগড়াছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5 শিক্ষার্থী সহ 6 জনকে অপহরণের অভিযোগ উঠেছে ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের বিরুদ্ধে। অপহৃতদের মধ্যে রিশান চাকমা, সন্তু লার্মা সমর্থিত জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য। অন্যরা হলেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মতিময় চাকমা, নাট্যকলা বিভাগে দিব্যি চাকমা, প্রাণীবিদ্যা বিভাগে লংরি ম্রো এবং চারুকলা বিভাগে অলরিন ত্রিপুরা। এরা সবাই বিশ্ববিদ্যালয়ে 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপকে দায়ী করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুণ ত্রিপুরা। তিনি জানান, গতকাল বাঘাইছড়িতে বিজু উৎসব শেষে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফেরার কথা ছিল তাদের, কিন্তু বাসে টিকিট না পাওয়ায় মঙ্গলবার রাতে মতিময় চাকমার এক আত্মীয়ের বাড়িতে থাকেন। সকালে টমটমে করে ফেরার পথে গিরিফুল এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটমের চালককেও অপহরণ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। অপহৃতদের অবস্থান শনাক্তে চেষ্টা করছে পুলিশ। কয়েকদিনের গরমের পর রাজধানী জুড়ে নেমে আসে স্বস্তি বৃষ্টি। বিকেলে মেঘাচ্ছন্ন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হয় নগরীতে। কয়েকদিনের রোদের প্রখরতার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে কয়েক ঘন্টা ধরে চলা বৃষ্টির কারণে বিপাকে পড়েন অনেকে। রাজধানীর বেশিরভাগ এলাকায় বৃষ্টিতে জলজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও ঝড়ে অনেক এলাকায় যানজটেরও সৃষ্টি হয়। দমকা হাওয়া ও ঝোড়ো বাতাস সহ এমন বৃষ্টি সপ্তাহ জুড়ে হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে রাতের পাশাপাশি দিনে তাপমাত্রাও কমবে বলে জানান তারা। তাপ প্রভাবের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্নীতি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুদক। এ তথ্য জানিয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, শুধু আদালতে উপস্থিত হয়ে প্লট জালিয়াতির বিষয়ে টিলিপের বক্তব্য দেওয়ার সুযোগ রয়েছে। ব্রিটেনে বসবাস করলেও শেখ হাসিনার ক্ষমতাকে ব্যবহার করে 2000 সালে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করেন টিলিপ সিদ্দিক। এদিকে 87 কোটি টাকার জমি 1000 কোটি টাকা দেখিয়ে বন্ডের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে নেয়ার অভিযোগে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে শায়ন রহমান সহ 30 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আইনিভাবে বিচ্ছেদের আগে নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হচ্ছে। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য 28 এপ্রিল দিন ধার্য রেখেছে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক শেখ মোহাম্মদ মিজানুর রহমানকে জেরা শেষ হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান। তিনি বলেন, জেরার পর বিচারক ওয়াহিদুজ্জামান
28 এপ্রিল আসামিদের আত্মপক্ষ শুনানি দিন ধার্য করেন। গত বছরে 24 জুন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর পরিদর্শক মিজানুর রহমান খানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা জেরার মধ্য দিয়ে শেষ হলো। এই মামলায় মোট 10 জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।